বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তাঁর রচিত মেঘনাদ কাব্য বাংলা সাহিত্যের অবিস্মরণীয় সৃষ্টিশীলতার পরিচয় দেয়। বলা হয় এ কাব্য রচনার মাধ্যমেই বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত ঘটে। গঠন রীতির দিক দিয়ে এ মহাকাব্য বাংলা কাব্য ইতিহাসে অভিনব এবং অনন্য। শুধু ইতিহাসের দিক থেকে নয়, আখ্যান ভাগের রস আস্বাদনের দিক থেকেও এর মূল্য অনেক। গঠন রীতির নৈপুণ্য এ কাব্যকে বিশিষ্টতা দান করেছে। মেঘনাদ কাব্যের গঠন রীতিতে মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন কবিদের গঠন ভাব সচেতনভাবে ব্যবহার করেছেন। তিনি পাশ্চাত্য ও প্রাচ্য মহাকাব্য থেকে যে জ্ঞান লাভ করেছেন তা মেঘনাদ কাব্যতে প্রয়োগ করেছেন। মেঘনাদ কাব্যের গঠন একটু জটিল। এজন্য কবি নিজেই বলেছেন, আই থিঙ্ক আই হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য পোয়েম অন দ্য মোস্ট রিজিড প্রিন্সিপলস and even a French critic would not find fault with me. কাব্যের পরিধি ও কেন্দ্র প্রথম থেকেই স্থির করে 9টি স্বর্গে বিভক্ত করেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মূল কাহিনীর গতিধারা যেভাবে অব্যাহত রেখেছেন তাতেই কাব্যখানির গঠনশৈলী সার্থক হয়ে উঠেছে। কাব্যে কবি মোট 3 দিন ও 2 রাত্রির পরিসরে আমাদের শুধু স্বর্গ মর্ত্য পাতাল পরিভ্রমণ করাননি, সাথে সাথে তিনি লঙ্কাকাণ্ডের সামাজিক ধ্বংসযজ্ঞের ঘটনাও তুলে ধরেছেন। প্রথম রাত্রি বিস্তারে 4টি স্বর্গ এবং অনন্য স্বর্গেও রাত্রি কাহিনীর বিস্তার রয়েছে বলেই মেঘনাদ কাব্যকে রাত্রির কাব্যও বলা যেতে পারে। গঠনশৈলীতে মধুসূদন দত্ত সচেতনভাবে অনুসরণ করেছেন, বহুলাংশে আত্মস্থ করেছেন। এমনকি কাব্য আরম্ভের লেট আস বিগিন গডেস অফ সং এবং কাব্য সমাপ্তিতে হেক্টরের মৃতদেহ সৎকারান্তে স্তম্ভ নির্মাণ মধুসূদনের মেঘনাদ কাব্যে স্পষ্টই অনুষ্ঠিত হয়েছে। মধুসূদনের বিশিষ্ট সাহিত্যিক রুচি এবং ইউরোপীয় কাব্য নাটকাদি পাঠনের ফলেই গঠন গল্প গ্রহণে পাশ্চাত্য আদর্শের প্রতি তাঁর শ্রদ্ধা জন্মে এবং তাদের অনুরূপ কাহিনী কাব্য লিখবার উদ্দেশ্য তিনি হোমারকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। বাংলা কাহিনী কাব্যের ইতিহাসে মধুসূদনের এ অভিনব পথ প্রদর্শন পরবর্তী উপন্যাস সাহিত্যকে কাহিনী গ্রন্থনে সহায়তা করেছিল। মেঘনাদ কাব্যটি শুরু হয়েছে বীর বাহুর মৃত্যুর সংবাদ দিয়ে। ঘটনা থেকে দেখা যায় মেঘনাদকে সেনাপতি পদে বরণ করা হলো সেই দিনই। সেদিন রাত্রিতে একদিকে স্বামী মিলনাকাঙ্ক্ষায় যেমন প্রমীলা লঙ্কাপুরীতে প্রবেশ করল, তেমনি অন্যদিকে আকাশের দেবতা এবং পৃথিবীর মানুষ মিলে নানা ষড়যন্ত্রে ও সাধনায় মেঘনাদকে হত্যার ব্যবস্থা করল। সে হত্যাকাণ্ড ঘটল উষাকালে। পর দিবস ও ক্রোধে উন্মত্ত রাবণের যুদ্ধযাত্রা শক্তি শেষে লক্ষণের প্রাণহরণ। সেই রাত্রে রামের নরক দর্শন এবং লক্ষণের পুনরায় প্রাণ লাভ। পর দিবস মেঘনাদের মৃতদেহ সৎকার এবং প্রমীলার সহমরণ। মোট 3 দিন
এবং 2 রাত্রির ঘটনা নিয়ে মেঘনাবধ কাব্য রচিত। মেঘনাবধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত যে প্লট বা স্তর বিন্যাস করেছেন তা 9টি স্বর্গে বিভক্ত। দেখা যায় এ কাব্যের কেন্দ্রীয় ঘটনা মেঘনাবধের মৃত্যু, কিন্তু বীর বাহুর মৃত্যু, বিশেষ করে রাবণের হাহাকার, এর মধ্য দিয়ে কবি প্রথমেই ট্র্যাজেডির সুরে সমগ্র কাব্য সঙ্গীতের তার বেঁধে দিয়েছেন। অভিষেক নামক প্রথম স্বর্গে মেঘনাদের সেনাপতি পদে বরণের আগে রাবণের অপর পুত্রের মৃত্যুর ঘটনা গভীর তাৎপর্যময়। তাই তো কবি শুরুতেই বলেছেন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যবে গেলা যমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে, পাঠাইলে রণে পুন রক্ষ কুলনিধি রাঘো বাড়ি। দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ অংশে স্বর্গ ও দেবকাহিনী কিছু পল্লবিত বিস্তৃতি পেয়েছে। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে লক্ষণকে অমোঘ দিব্য অস্ত্র বলে বলীয়ান করার জন্য ইন্দ্র ও অন্যান্য দেবীগণকে এ স্বর্গে অবতীর্ণ করা হয়েছে। তৃতীয় স্বর্গ সমাগম অংশে বীরঙ্গনা প্রমীলার কাহিনীর বর্ণ উত্তম রূপের বর্ণনায় তার কল্পনা ও ভাবাবেগের মুক্তি দিয়েছেন মধুসূদন। তা কাহিনীর প্রয়োজনকে ছাপিয়ে গেছে, কিন্তু কাব্যরসকে বিঘ্নিত করেনি। পাঠক যখন কাব্যরসে মুগ্ধ, ঠিক তখনই কবি চতুর্থ স্বর্গ অশোক বন অংশে সীতা হরণ কাহিনী এনেছেন। এ স্বর্গ সম্পর্কে কবি নিজেই বলেছেন, পারহ্যাপস দ্য এপিসোড অফ সীতা's abduction should not have admitted, since it is scarcely connected with the progress of the fable, but would you willingly flirt with it? অন্যদিকে মোহিতলাল মজুমদার এ স্বর্গটিকে তরঙ্গ ক্ষুব্ধ সাগরের সাথে তুলনা করেছেন। পঞ্চম স্বর্গ উদ্যোগ অংশে লক্ষণ বিচিত্রভাবে সাহসিকতা ও ধৈর্যকে প্রমাণিত করেছেন। মেঘনাদকে হত্যা করার জন্য দেবতাদের আশীর্বাদ তিনি পেয়েছেন। ষষ্ঠ স্বর্গ বধ অংশে কাব্য কাহিনীর চরম মুহূর্ত বর্ণিত হয়েছে। এ স্বর্গের বর্ণনা ভঙ্গির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ধীরে ধীরে কবির দৃষ্টিকোণের পরিবর্তন। এ স্বর্গে কাব্যের চরম শোকাবহ ঘটনা ঘটেছে, অর্থাৎ মেঘনাদের মৃত্যু হয়েছে। সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ, এতে কাহিনীর গতির অবরোহণ ঘটেছে। স্বর্গের আরম্ভে যদিও প্রকৃতি সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, তথাপি এ স্বর্গে মূলত স্বল্পস্থায়ী অগ্নিগর্ভ বেদনা প্রকাশ পেয়েছে। অষ্টম স্বর্গ পেতপুরী নামক অংশে লক্ষণের জীবন লাভ করলে কবি রাবণের ট্র্যাজেডিকে হাহাকারের দিকে ঠেলে দিয়েছেন। এ স্বর্গে রামের নরক দর্শন বর্ণিত হয়েছে। নবম ও শেষ স্বর্গ স্বয়ংক্রিয়া অংশে মেঘনাবধ কাহিনীর সৎকার ঘটেছে। প্রমীলাসহ মেঘনাবধের মৃতদেহের সৎকারান্তে অবশিষ্ট রইল রাবণ। ভগ্ন শাখা বৃক্ষের মতো নির্জন প্রান্তরে চলল তার সমর রাত্রির প্রতীক্ষা।
প্রমীলার আত্মত্যাগের মহিমায় কবি লিখেছেন, প্রমীলা সুন্দরী ত্যাজি দেহ দাহ স্থলে, পতির উদ্দেশ্যে সতী পতি পরায়ণা, যাবে স্বর্গ পুরে আজি। মেঘনাবধ কাব্যের চরিত্র চিত্রণে কবি সুনিয়ন্ত্রণ, সুগঠিত ও সুকৌশল অবলম্বন করেছেন। পুরাণে বাবা রাবণকে পুত্রবৎসল, প্রজাবৎসল, দেশপ্রেমিক, পৌরষের অধিকারী হিসাবে তুলে ধরেছেন। মেঘনাবধ চরিত্রটি কবি এক আশ্চর্য জাদুস্পর্শে তৈরি করেছেন। রামকে ভিখারির সাথে তুলনা করেছেন এবং লক্ষ্মণকে প্রতিনায়ক হিসাবে বর্ণনা করেছেন। নারীর মধ্যে প্রমীলা ও সীতা চরিত্রে নতুন ও পুরাতন, দেশি ও বিদেশি দুই ভিন্ন আদর্শকে একত্রে মিলিয়েছেন। অত্যন্ত দক্ষতার সাথে তিনি চিত্রাঙ্গদাকে একটি মনস্পর্শী করুণা চিত্রে এবং মন্দোদরীকে আদর্শবঙ্গ নারী হিসেবে চিত্রিত করেছেন। মেঘনাদকে নিয়ে মেঘনাবধ কাব্য রচিত হলেও মেঘনাদ এ কাব্যের নায়ক নয়। নায়কের গুরুত্ব অনুসারে, তার নাম অনুসারে কাব্যের নামকরণের যে বৈশিষ্ট্য সচরাচর দৃষ্টিগোচর হয় তা এখানে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হয়। নায়ক চরিত্রের সকল গুণের সুন্দর সমাবেশ ঘটেছে এ চরিত্রের মাধ্যমে। মেঘনাদের বীরত্ব আদর্শ, তার ব্যক্তি জীবনের বিচিত্র বৈশিষ্ট্য মহাকাব্যের নায়কের যুক্তির সমার্থক। কবির অপরিসীম সহানুভূতি ও আকর্ষণ এ চরিত্রকে মর্মান্তিকভাবে বিষাদ ও পরিণামকে কবি বিশেষ গুরুত্ব দান করে কাব্যের কাহিনী ও চরিত্রের বিকাশ ঘটিয়েছেন। মেঘনাদের করুণ পরিণতি মহাকাব্যকে করুণ রসাত্মক করে দেয়, কিন্তু এ কাব্যে মেঘনাদের চরিত্র ও তার করুণা দুর্ভাগ্য প্রধান বর্ণনীয় বিষয় হলেও সে চরিত্রের ক্রিয়া ও দুঃখ কোনোটাতেই একটা বড় স্থান অধিকার করেনি। তার কোনো বিশিষ্ট কীর্তি নয়, তার নিদারুণ অক্ষমতাই আমাদের বিচলিত করে। অপরদিকে এ কাব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত রাবণের ভাগ্যই একটি অবিচ্ছিন্ন ডোমপুরে অনুষ্ঠিত হয়ে আছে। মেঘাবৃত অন্ধকার আকাশের বুকে বলাকা যেমন অতিশয় লক্ষণীয় হয়েও সেই আকাশের সঙ্গী বর্ণকেই গাঢ় করে তোলে, এ কাব্যের সাক্ষাৎ মেঘনাদ তেমনি, আর পশ্চাতে রাবণ বিস্তৃত পটভূমিকে গাঢ়তর বর্ণ বৈভব দান করেছে। এ কাব্যের মূল প্রেরণা এসেছে রাবণ চরিত্র থেকে। তার কর্মনীতি ও সুখ দুঃখময় বিশাল জীবনের পটভূমিকা নায়কের দাবির গুরুত্ব স্বীকার করে। কাব্যের শুরুতে রাবণের প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি সমাপ্তি ঘটেছে রাবণের উপস্থিতির মাধ্যমে। নায়ক হতে হলে যে গুণগুলো ধারণ বা অর্জন করতে হয়, তেমনি বীরত্ব, দুঃখ, বেদনা, হাহাকার, ভাগ্য বিপর্যয়, অন্তর্দ্বন্দ্ব, বহির্দ্বন্দ্ব, তার সবগুলোই লক্ষ্য করা যায় রাবণ চরিত্রে। রাবণের ট্র্যাজেডি এ কাব্যের প্রধান বিষয়। এ চরিত্রেই অনেক বেশি সক্রিয়। সে সক্রিয়তা লক্ষণ চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায় না। মেঘনাবধ কাব্যের নায়ক সমস্যা সম্পর্কে মোহিতলাল মজুমদার মন্তব্য করেছেন, আমরা নায়ক অর্থে সেই চরিত্রই বুঝি যার ডুইং ও সাফারিং সমগ্র কাব্যখানির ভিত্তি বা মূল প্রতিপাদ্যরূপে বর্ণিত হয়। এ কাব্যের মেঘনাদ চরিত্র তার ও তার দারুণ দুর্ভাগ্য প্রধান বর্ণনা বিষয়ক হলেও সে চরিত্র ড্রয়িং ও সাফারিং কোনোটিতেই একটি বড় স্থলে অধিকার করেনি। মেঘনাদ এ কাব্যের সর্বস্ব হতে পারেনি। কবির আত্মভাব প্রতিষ্ঠার জন্য
রাবণের বিশাল ছায়া মেঘনাদকে আবৃত ও অতিক্রম করেছে বটে, কিন্তু রাবণই তার সমগ্র কল্পনাকে অধিকার করে তার কেন্দ্রস্থলে বিরাজ করেছে। তাই রাবণকে এ কাব্যের নায়ক বলা অধিক যুক্তিযুক্ত। মাইকেল মধুসূদন দত্ত এ কাব্যের মাধ্যমে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে যেমন বিদ্রোহ করেছেন, তেমনি ভাষা ও ছন্দের ক্ষেত্রেও বিপ্লব ভাব এনেছেন। এ পরিবর্তনই তার মৌলিকত্ব অভিজ্ঞান। তার কাব্যের বিষয় অনুরাগ, ভাষার কোনো নিদর্শন না থাকায় কাব্যের সাথে সাথে তিনি নব উৎসাহে নতুন ভাষা সৃষ্টিতে সক্ষম হয়েছেন। কাব্য সৃষ্টি ও ভাষা সৃষ্টি যুগপৎ কঠিনকে স্রষ্টার গৌরব এনে দিয়েছেন। মধ্যযুগের দেবদেবী নির্ভর আখ্যানের বন্ধন থেকে বাংলা কাব্যকে মুক্তি দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রখ্যাত সমালোচক মোহিতলাল মজুমদার তার ভাষায় বলেছেন, মধুসূদনের কাব্যে আমরা যে শক্তি পরিচয় পাই তা তাহার ভাষার পবিত্র লক্ষণ। ছন্দ ও কাব্যে তিনি কেবল বাংলা কাব্য ধাতুকেই পরিবর্তন করিয়েছিলেন। কাব্যের সঙ্গীত গুণ, শব্দের নতুনতর প্রয়োগতত্ত্ব, মিলন কৌশলে সে ভাষার সে অপূর্ণতা ভিন্ন ধরনের। বিহারীলাল ব্যতীত সে যুগের আর কোনো কবি বাংলা কাব্যে ভাষাকে তেমন শিল্প কৌলিন্য দান করতে পারেন নাই। মধুসূদনের ভাষার সবচেয়ে বড় গুণ তার সঙ্গীত গুণ। সেই প্রতিভা বলে তিনি এত বড় ছন্দ সঙ্গীত সৃষ্টি করেছেন। পূর্বের এক রৈখিক প্রথাবদ্ধ ও সংকলিত ছন্দের বন্ধনকে ভেঙে জ্যোতিচিহ্ন স্থাপনের অবাধ স্বাধীনতা রচনা করেছেন। এতে করে ভাব আর ছন্দের মাঝে আবদ্ধ থাকেনি, ছন্দই ভাবের মাঝে আবদ্ধ হয়ে প্রবহমান লাভ করেছে। নতুন নতুন শব্দ সৃষ্টি ও খাঁটি বাংলা শব্দকে প্রচলিত অর্থ ত্যাগ করে সংস্কৃত অর্থে প্রয়োগ করেছেন। সামান্য একটু আকার পরিবর্তন করে পুরাতনকে নতুনত্ব দান করেছেন। যেমন কৃষ, কটিদেশ, নিতম্ব, বিম্বে, হৈমবতী পুরী, অনশ্বর, অনম্বর, পথে কুসুম, বিবৃত পথে জলাঞ্জলি প্রভৃতি। একদিকে হোমার, ভার্জিল ও মিল্টনের এবং অপরদিকে বাল্মীকির ও কালিদাসের কাব্য তার মনে ভাষা সম্বন্ধে সুচিতা ও শোভনতার সঙ্গে যে একটি নিষ্ঠার উদ্রেক করে দিয়েছিল, তার ফলেই একটি ক্লাসিক আভিজাত্যের রূপ ফুটে উঠেছিল। মধুসূদনের ক্লাসিক্যাল আভিজাত্যের বৈশিষ্ট্য এখানেই। তার ভাষার ক্লাসিক্যাল আভিজাত্য অনুসরণীয়। ইংরেজ কবি মিল্টনের অনুসরণে অমৃতাক্ষর ছন্দে তিনি মেঘনাবধ কাব্য রচনা করেছেন। তার পূর্বে কেউ সার্থকভাবে অমৃতাক্ষর ছন্দে বাংলা কাব্য রচনা করতে পারেননি। এ কাব্যে তিনি বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করেছেন। উৎপ্রেক্ষার ব্যবহারে তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন। বাহিরিলা প্রদব্রজে রক্ষকুল রাজা, রাবণ বিশদ, বস্ত্র বিশদ উত্তরী, ধূত্রার মালা যেন ধূর্যটির বলে। মাইকেল মধুসূদন দত্ত কাব্য রচনাকালে পাশ্চাত্য আদর্শে বিশেষ অনুপ্রাণিত হয়ে বীর রসাত্মক মহাকাব্য রচনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মহাকাব্যেও সেই সিদ্ধান্তের ঘোষণা রয়েছে, কিন্তু তিনি শুধু বীর রসে সীমাবদ্ধ থাকতে পারেননি। এ কাব্যে তিনি করুণ রসও তুলে ধরেছেন। শুরুতেই পুত্রের মৃত্যুতে রাবণের প্রচুর শোক পাওয়ায় এখানে শোক রসের উদ্ভব ঘটেছে।
রাবণের জীবনের ট্র্যাজেডির মাধ্যমে আমরা গ্রিক নিয়তিবাদের পরিচয় পাই। চরিত্র যতই শক্তিশালী হোক না কেন, অদৃশ্য শক্তির কাছে তার পরাজয় হবেই। এ কাব্যের কেন্দ্রীয় চরিত্র রাবণের বেলায়ও তাই হয়েছে। মেঘনাবধ কাব্যের গঠন রীতি বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে বিরল। মহাকাব্য হিসাবে এর আবেদন এখনও শেষ হয়ে যায়নি। এ কাব্য সমকালীন যুগ চেতনার ধারক ও বাহক। এ কাব্যের ব্যবহৃত ভাষা বাংলা কাব্যের প্রথম কবি ভাষা। কবির কল্পনা অনুযায়ী ছন্দে ও বাগবন্ধে ধ্বনি ও রূপ ব্যঞ্জনায় বেশ বিন্যাস। তার নিজের প্রকৃতির সঙ্গেই কাব্যের প্রকৃতি মেলানো। এসব কারণে মেঘনাবধ কাব্যের ভাষা একটি স্বতন্ত্র কবি ভাষায় পরিণত হয়েছে। রেনেসাঁর কবি মধুসূদন দত্ত তার বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাবধ এর মাধ্যমে সনাতন প্রাচীন ধারার দেবদেবী আশ্রিত বীরত্ব গাথাকে মানবিক গুণাবলীতে গুণান্বিত করে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ সৃষ্টি করেছেন। মেঘনাবধ কাব্য মহাকাব্য পঠনে পাঠকেরা চিরায়িত সঞ্জীবনী ভাষার ব্যবহারে রাবণ চরিত্রের নতুন আঙ্গিকের রূপ আস্বাদন করতে পারে। মধুসূদনের সার্থকতা এই অলীক দর্শনের সনাতন চিন্তাধারাকে আধুনিক মানবিক চিন্তনে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের এক অপরিসীম মানবীয় আখ্যান হাজির করেছেন পাঠক সমাবেশে।